ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शांति शांति शांति। नमस्कार। आज একটি বিশেষ সভায় আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমার যে কর্মজীবন তার শেষ দিন, এটিকে অবসরের দিনও বলা যেতে পারে, আর এর একটি ইংরেজি সুন্দর পরিভাষা আছে, সুপারঅ্যানুয়েশন। তো আজকের এই বিশেষ সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ সভায় উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শ্যামল মুখার্জি, উপস্থিত রয়েছেন বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুভাষিস গাঙ্গুলি এবং আমাদের কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মেট্রোমেডিক্যাল বিভাগীয় প্রধান ডক্টর শওকত হোসেন, প্যাথোলজির বিভাগীয় প্রধান ডাক্তার শুভময় ঘোষ এবং অন্যান্য সমস্ত চিকিৎসকবৃন্দ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডাক্তার মোহন গিরি এবং তার সমস্ত সহযোগী শিক্ষকবৃন্দ, যারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সমস্ত প্রিয় সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মেডিকেল অফিসার, আমাদের হাসপাতালের সিস্টার দিদি, কলেজ ও হাসপাতালের অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা, এবং সর্বোপরি আজ এই সভায় উপস্থিত আমার পরিবারের সদস্যা সহধর্মিনী ডাক্তার শিপ্রা বসু এবং আমার কন্যা বিপসা বসুকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতেই আমি প্রথমে আন্তরিক বিনম্র শ্রদ্ধা জানাই আমার বাবা ও মাকে, যারা আমাকে এই জগতের আলো দেখিয়েছেন। বিনম্র শ্রদ্ধা জানাই ও প্রণাম জানাই আমার আধ্যাত্মিক গুরু শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে, যার অহেতুক আশীর্বাদ ও স্নেহ আমাকে আত্মানুসন্ধানের পথে আলো দেখিয়েছে। প্রণাম জানাই সর্বং সহা পৃথিবী ও আমার দেশ ও মাতৃকাকে, যে আমাকে লালন পালন করছে। আর প্রণাম জানাই আমার সমস্ত গুরুজনকে, যাদের আশীর্বাদ আমার জীবনে পাথেয়। প্রণাম জানাই প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত শিক্ষিকা এবং শিক্ষকগণকে, যারা আমাকে প্রতিদিন জীবনে এগিয়ে চলার পথ সুগম করেছেন। কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই আমার বন্ধুদের, আমার প্রতিবেশী পরিজনদের, যারা দুঃসময় ও সুসময় আমার পাশে থেকেছেন। আর আন্তরিক শুভেচ্ছা জানাই আমার রোগীদের, যারা নিজেরা অসীম কষ্ট স্বীকার করে তিল তিল করে আমাকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হবার পথে এগিয়ে দিয়েছেন। আর আমার প্রিয় ছাত্রছাত্রী, যাদের উৎসাহ, যাদের কৌতূহল আমাকে প্রতিদিন নতুন করে গড়ে তুলেছে। আর কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের সকলকে, আমার সহধর্মীয় কন্যাকে, যারা প্রতিদিন আমার এই পাগলামি সহ্য করে আমাকে আনন্দে সুস্থ রাখেন। সর্বোপরি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হতে সর্বতোভাবে সহযোগিতা করে চলেছেন। 1964 সালে আমার জন্ম। তারপর থেকে এই 60 বছর বয়স পর্যন্ত একটি সুদীর্ঘ সময়, যার মধ্যে আমি বাংলাদেশ স্বাধীনতা দেখেছি, আবার খুব সম্প্রতি ভয়াবহ মহামারী করোনা দেখলাম।
খুব সংক্ষেপে এই যাত্রাপথের অভিজ্ঞতা বেড়ে ওঠা যে আপাত দৃষ্টিতে বেশিরভাগটাই ব্যক্তিগত মনে হবে, তবে তার একটা সামগ্রিক আবেদন আছে বই কি। ঈশ্বরের অশেষ কৃপায় একেবারে ছেলেবেলা থেকে একান্ত পারিবারিক পরিমণ্ডলে ঈশ্বরের বিশ্বাস গড়ে উঠেছে আমার। আমি ছেলেবেলায় দেখেছি আমার ঠাকুমাকে, আমাদের যে বাড়ি ছিল বনগাঁতে, এই পশ্চিমবঙ্গেরই উত্তর 24 পরগনা জেলার একটি প্রান্তিক মফস্বল প্রাচীন শহর বনগাঁ। সেই বনগাঁতে আমার বেড়ে ওঠা, সেখানে আমার জন্ম। সেইখানে দুটি নদী আমাদের বাড়ির খুব কাছ দিয়ে চলে গেছে, একটি নাওভাঙা আর একটি ইছামতি। তো আমি ছোটোবেলাতে দেখতাম আমার ঠাকুমা সেই ইছামতি বা নাওভাঙা নদী থেকে স্নান করে আসতেন, বাড়ি ফিরে এসে তুলসী মঞ্চে জল দিয়ে তুলসীকে প্রণাম করে শ্রীমদ্ ভগবদ্গীতাকে সামনে রেখে ধ্যান করতেন। এই দেখে আমার শৈশব শুরু। দেখেছি সত্যনিষ্ঠ, পরিশ্রমী কিন্তু আধুনিক এবং প্রগতিশীল মনস্ক সমদর্শী আমার বাবা মাকে। আর পেয়েছি আমার পরিবারের, আমার দাদাদের, দিদিদের, যাদের এক অনাড়ম্বর কিন্তু অপূর্ব আনন্দের বাতাবরণে আমি বড় হয়ে উঠলাম। আরেকটি বিষয়, ঈশ্বরের অকৃপণ দান আমার শিক্ষক ভাগ্য। সে একেবারে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত। তারপর পড়াশোনা শেষে যখন আমার বিবাহ হলো, আমার জীবন ভরে উঠল। এরপর সব দিক থেকে আমাকে পরিপূর্ণ করে তুলল আমাদের একমাত্র সন্তান বিপসা। 2003 সালে এই ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মজীবনে প্রবেশ। সেখানে পেলাম বন্ধু, আত্মীয় বৎসল সহকর্মী, আর পেলাম সন্তান সমপ্রিয় ছাত্রছাত্রীদের। অন্য 5টা দিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকম। সরকার নির্দিষ্ট একটি বয়সে অবসরের দিন। আসলে তো অবসর নেই। যতক্ষণ মন, বুদ্ধি, শরীর চলবে কোনো অবসর হয় না। বস্তুত নিয়ম ও সময় মতো কাজে আসার অবসর। এই বিশেষ অবস্থার ইংরেজিতে খুব সুন্দর একটি পরিভাষা আছে, সুপার অ্যানুয়েশন। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষা দিলাম, প্রথম বিভাগে বোধ করি শহরের সমস্ত স্কুলের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান হয়েছিল। তো আমাদের প্রাইমারি স্কুলে যিনি প্রধান শিক্ষক ছিলেন শরদিন্দু মাস্টারমশাই, এবং আমাদের আরেকজন শিক্ষক ছিলেন সুবিনয় স্যার। তখনকার দিনে গেজেট বেরোতো, তারা সেই ফলাফল জেনে আসবার পর আমরা বন্ধুরা স্কুলে সকলে অপেক্ষা করছিলাম। আমাকে তারা কাঁধে তুলে নিয়ে আনন্দ করতে লাগলেন। বলতে গেলে সেই আমার প্রথম জীবনে অভিজ্ঞতা বা ভালো করে পড়াশুনো করবার যে প্রেরণা, ওই দিনই আমি অনুভব করেছিলাম। এরপর আমি বনগাঁতেই মাধ্যমিক স্তরে ভর্তি হলাম শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী বনগাঁ হাই স্কুলে, যে স্কুলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আরও অনেক বিখ্যাত মানুষ তারা কাজ করেছেন। সেইখানে এসে পেলাম খুব ভালো ভালো শিক্ষকদের, পেলাম বনগাঁ সাংস্কৃতিক পরিমণ্ডলের অনুষঙ্গ। তার মধ্যে বড় হয়ে উঠলাম। আমাদের স্কুলের শতবার্ষিকী উৎসব 1986 সালে, সেই অনুষ্ঠানে আমাদের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় জগদীশচন্দ্র ইন্দ্র স্যার। তিনি বক্তব্য রাখছিলেন। তো আমাদেরই এক দাদা, স্কুলে তিনি তখন শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন, তিনি আমাদের প্রধান শিক্ষককে একটি প্রশ্ন করলেন যে আমাদের ছাত্র জীবনে আমরা যেমনভাবে শ্রদ্ধা করেছি, আপনাদের প্রতি আমরা যেমন শ্রদ্ধাশীল ছিলাম, আজকাল ছাত্রছাত্রীরা তেমন নয় কেন? তার উত্তরে স্যার বলেছিলেন, যে তুমি সকালবেলায় ঘুম থেকে ওঠো আর যে তুমি রাতে ঘুমাতে যাও, এই দুটো তুমির মধ্যে যদি গুণগত পার্থক্য না হয়, তাহলেই তোমাকে কেউ শ্রদ্ধা করবে না। প্রত্যেক দিন যে তুমি ঘুম থেকে উঠছো আর যে তুমি ঘুমোতে যাচ্ছ, যখনই
কোনো না কোনোভাবে দিনযাপনের মধ্যে দিয়ে, কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে, পড়াশোনার মধ্যে দিয়ে, কথোপকথনের মধ্যে দিয়ে তুমি একটু উন্নততর তুমি না হয়ে উঠবে, তুমি শ্রদ্ধা পাবে না। এই কথা যখন আমি শুনেছি, তখন এই ডিএনদা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেই আমি পড়ি, 3য় বর্ষের ছাত্র। আজও প্রতি রাতে যখন শুতে যাই, সে কথার অনুরণন শুনতে পাই। এরপর 3য় বর্ষের পরীক্ষার 1 মাস আগে আমার জীবনে আচমকা নেমে এলো এক মহাবিপর্যয়। অল্প কয়েকদিনের অসুস্থতায়, মাত্র 58-59 বছর বয়সে আমার বাবা চলে গেলেন, যার জীবন আমার কাছে কেবল আশ্রয় নয়, একটি আলোকবর্তিকা। বাবার মৃত্যুর দিন থেকে আত্মীয় স্বজন, বাবার অফিসের সহকর্মী সকলে নাছোড়বান্দা। বাবার মৃত্যুজনিত কারণে পাওয়া যে চাকরি, সেটিতে যেন আমি যোগ দিই। তখন এই কলেজেরই আমার পিতৃসম শিক্ষকরা আমাকে মনের জোর দিলেন। তার মধ্যে কয়েকজন একথাও বললেন, যদি তোমার অর্থনৈতিক কোনো সংকট হয়, তোমার বাবা মারা গিয়েছেন বলে, আমরা তোমাকে টিউশনি দেখে দেব, কিন্তু তুমি হোমিওপ্যাথি পড়া ছেড়ে দিয়ে বাবার অফিসের ওই চাকরিতে যোগ দিও না। সময়টা 1987 সাল। তখনকার আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জীবনযাপন, তার প্রতিষ্ঠা এবং তার অনিশ্চয়তার কথা মাথায় রেখে হয়তো আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরাই চেয়েছিলেন আমি ওই চাকরিটিতে যোগ দিই। বাবার অফিসে বাবার খুব সুখ্যাতি ছিল, যে কারণে বাবার অফিসের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার সহজেই তৈরি হলো, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আমি হাতে পেলাম, পা মাত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, যাতে কিনা চাকরি পেয়ে গেলে হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার সংকল্প থেকে আমি চ্যুত না হই। প্রত্যেকই মন নিয়ে লেগে থাকলাম। আর আমার মনের সেই টালমাটার দিনে আমার মনকে লালন করেছিল আমার ক্লাসেরই বন্ধু, যে পরবর্তীতে আমার সহধর্মিণী ডাক্তার শিপ্রা বসু। যখন ইন্টার্নশিপ করছি, একদিন আমাদের অধ্যক্ষের ঘরে আমি এসেছি। সেখানে দেখছি আমাদের কলেজের মেট্রিমেডিকা বিভাগের তৎকালীন প্রধান ছিলেন ডাক্তার প্রবীর চক্রবর্তী এবং অর্গাননের বিভাগীয় প্রধান ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত। তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। সেখানে যোগ দিয়েছেন শ্রদ্ধেয় ডাক্তার আর কে দত্ত, ডক্টর সুনীল নায়েক। তাদের মধ্যে টানাপোড়েন, তারা সকলেই চান ভবিষ্যতে যদি আমি কখনো শিক্ষক হই, আমি যেন তাদের বিষয়টি পড়াই। ভাগ্যের কি পরিহাস, শেষ পর্যন্ত আমি মেট্রিমেডিকাতে স্নাতকোত্তর করলাম এবং মেট্রিমেডিকাই এই কলেজে 22 বছর ধরে পড়ালাম। 1990 সালে কোর্স শেষ করে একই সপ্তাহে শুরু করলাম চেম্বার। বনগাঁয় 4 দিন আর কলকাতায় 1 দিন প্রাইভেট প্র্যাকটিস। 1992 বিবাহ বন্ধন, 1995 সন্তান। খুব আনন্দ করে ডাক্তারি করি, বেড়াতে যাই, আনন্দ করে সংসারের সঙ্গে মিলেমিশে, তখন আমাদের 51 পরিবার, সকলে মিলে থাকি। কোনোদিন কোনো চাকরি পরীক্ষায় বসিনি। 2002 সালের শেষের দিকে এই ডিএনদা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আংশিক সময়ের শিক্ষক নেওয়া হবে জানিয়ে আমাকে হাতচিঠি লিখে পাঠালো এই কলেজেরই তৎকালীন শিক্ষক ডাক্তার মিহির গোস্বামী, যিনি পরে মেট্রিমেডিকার বিভাগীয় প্রধান হয়েছিলেন। আমি কলেজে এসে দেখা করলাম মিহিরদার সঙ্গে, দেখা হলো মহিমদার সঙ্গে, আমার টিচারদের সঙ্গে। তো একটি সাদা কাগজে আবেদন জমা রেখে যখন আমি ফিরে যাচ্ছি, ওরা বললেন এখনও তো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তা আমি ওদেরকে বললাম, দেখো বিজ্ঞপ্তি প্রকাশ হলে আর আমার আসা সম্ভব হবে না, হয়তো আমি ডেট লিখলাম না, তোমরা এটাতে ডেট লিখে জমা করে দিও। ওরা এই নিজের অর্থে সেলফ স্ট্যাম্প কিনে খাম লাগিয়ে ওটা জমা করেন এবং তারপরে একটি সময় আমার কাছে ইন্টারভিউ কল লেটার এলো এবং পরবর্তীতে আমি জানতে পারলাম
যে আমাদের এই নিয়োগটি খুব স্বচ্ছতার সঙ্গে যাতে হয় তার সমস্ত ব্যবস্থা তারা করেছেন। এবং এই প্রসঙ্গে আমি একজনের নাম যদি না বলি খুব অন্যায় হবে। তৎকালীন আমাদের টিচার্স কাউন্সিলের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং পরবর্তীকালে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার ভক্তিপদ অধিকারী, তাঁর অবদানের কথা। আপনারা যদিও আজ শিক্ষক হিসেবে আমার বিদায় সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান করছেন, কিন্তু নিজেকে সে অর্থে আমি কোনোদিন শিক্ষক ভাবতে পারিনি। আমার ডিপার্টমেন্টের অনেকেই জানেন, ক্লাসে যাওয়ার আগে সচরাচর আমি বলতাম যাই একটু পড়াশুনো করে আসি। বস্তুত ধীরে ধীরে আমি হোমিওপ্যাথির মনোযোগী ছাত্র হতে চেয়েছি, এখনও তাই চাই। আমার সব সময় মনে হয়েছে যদি আমি প্রতিদিন একটু একটু করে এগোতে পারি তাহলেই আমার জীবন সার্থক হবে। আর মনে হয়েছে আমি কি জানি যে এদেরকে শেখাবো। যদি এই 22 বছরের আমার এই কর্মজীবনে যারা হোমিওপ্যাথি পড়তে এসেছেন, বিশেষত আমাদের এই কলেজে, কারোর মধ্যে হোমিওপ্যাথি শেখবার প্রতি এতটুকু আগ্রহ সৃষ্টি করে থাকতে পারি, মনে করব সেইটি আমার কাছে অনেক বড় পাওয়া। আজকে আবার এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা অনেকেই এই 22 বছরের আমার সঙ্গে আপনাদের যে আলাপচারিতা, মেলামেশা, তার অনেক প্রসঙ্গ তুলে অনেক কথা বলেছেন। এবং এই শুনতে শুনতে আমার কখনো মনে হচ্ছিল আসলে এই 60 বছর বয়স, এই বয়সে স্তুতি বা প্রশংসা শুনে আবেগ উদ্বেল হওয়ার বয়স তো এটি নয়, এটি পেছনে ফিরে তাকানোর বয়স, আত্ম অনুসন্ধানের বয়স। তাই আপনারা যখন বলছিলেন আয়নায় যেরকম ধুলো পড়ে যায়, ধুলো পরিষ্কার করে আমরা আবার সব দেখতে পাই, আমার স্মৃতির আয়না ধুলো যেন আপনারা একটু একটু করে পরিষ্কার করে দিলেন। বিশেষ করে আমি উল্লেখ করব আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি বিভাগীয় প্রধান, মেডিকেল বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শওকত হোসেন এত আন্তরিকভাবে, এত সাবলীলভাবে এবং এত সুচারুভাবে পরিবেশন করলেন, এটি আমার চিরদিন মনে থাকবে। আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন বলা যায় বা একটি বিষয় উত্থাপিত হয়েছে, সেটি হলো ছাত্র জীবনে আমি যখন হোমিওপ্যাথি ছাত্র ছিলাম তখন আমি বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং হোমিওপ্যাথি ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলাম। হোমিওপ্যাথি ছাত্র থাকা শেষের দিকে আমি ছাত্র সংগঠন থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিই, কিন্তু পরবর্তীকালে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে এখনও পর্যন্ত আর যুক্ত হইনি। কিন্তু যে বিষয়টি উত্থাপিত হয়েছে, যেটির উত্তর দেওয়া আমার একটি দায়ের মধ্যে পড়ে, যে কার্ল মার্কস, কার্ল লেনিনকে আশ্রয় করে আমি যখন বড় হয়ে উঠছি, যখন আবৃত্তি করে বেড়াচ্ছি 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি, একই সময়ে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো পড়ছি, কার্ল মার্কস পড়ছি, লেনিন পড়ছি, সেই যে কার্ল মার্কস, লেনিন এবং বামপন্থী আদর্শের প্রতি আমার যে বিশ্বাস এবং আস্থা, সেটির সঙ্গে কি করে আমি আমার জীবনযাপনের মধ্যে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথকে সমন্বয় করি, এটি জানতে চেয়েছেন আপনারা। খুব সহজ করে বলি, একটা সময় পর্যন্ত আমার মনে হতো যে রাশিয়াতে যে শ্রেণী সংগ্রাম হয়েছে, ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিভেদ, আর্থসামাজিক যে বিভেদ, এটি খুব অন্যায় এবং এটি খুব সহজ হওয়া দরকার এবং একটা সাম্যের অবস্থা আসা দরকার। তার মধ্যে আমি রবীন্দ্রনাথের রাশিয়া চিঠি পড়েছি, তাতে আরও উদ্বুদ্ধ হয়েছি। আমার চোখের সামনে আমি জরুরি অবস্থা দেখেছি, তারপরে এখানে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার আসতে দেখেছি। এই সমস্ত সময়ের মধ্যে আমি বড় হয়েছি তো। কিন্তু যখন আমি কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো পড়ছি, একই সঙ্গে আমার হাতে এসে পড়েছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখনকার দিনে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সেই অবসরে সঙ্গে সঙ্গে 12 ক্লাসের পঠন পাঠন শুরু হয়ে যেত না, প্রাইভেট টিউশনের এত চাপ ছিল না।
তো যেদিন আমার পরীক্ষা শেষ হয় তার পরদিনই আমার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ রচনাবলীর 2য় খণ্ড। তারপরে আমি নিজে সংগ্রহ করি কর্মযোগ। তো বিবেকানন্দের কর্মযোগ পড়তে পড়তে দেখছি সেখানেও একটি অপূর্ব সাম্যবাদের কথা, বলা যায় বৈদান্তিক সাম্যবাদের কথা স্বামীজি বলছেন। 1981-82 সাল থেকে অল্প অল্প আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়তে শুরু করেছি। সেখানেও দেখছি ভগবান কৃষ্ণ অর্জুনকে যখন নানান রকম সাধনার কথা বলছেন, কিন্তু ওই বলবার সময় বিভিন্ন পর্যায়ে উনি একটি কথা বলতে চাইছেন যে পৃথিবীর সমস্ত জীব, প্রাণী, উদ্ভিদ সকলের মধ্যে তিনি সমানভাবে তার অস্তিত্ব বিরাজমান। একদিকে শ্রেণী বৈষম্য, একদিকে সব কিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব এবং ছোটবেলার ঈশ্বরের বিশ্বাস, এই সব কিছু আমি তখন মেলানোর চেষ্টা করছি বা সমন্বয় করবার চেষ্টা করছি। এই করতে করতে একদিন স্বামীজির কর্মযোগ যখন পড়ছি, একটা অধ্যায়ে লিখছেন উনি দান করা নিয়ে লিখছেন। বলছেন শ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান, বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞান, পরা অপরা যে কোনো বিদ্যাই হতে পারে। আর বলছেন সবচেয়ে নিকৃষ্ট দান হলো অর্থদান, অন্নদান। এবং তার ব্যাখ্যা উনি করেছেন কেন নিকৃষ্ট, কেন উৎকৃষ্ট। বলা যায় ওইটি আমার চিন্তার জগতে একটি আলোড়ন তৈরি করলো। এবং সেখানে তিনি আরও উল্লেখ করে বলছেন, এই যে আমরা যখন কাউকে কিছু সাহায্য করি, আর্থিক সাহায্য করি, অর্থদান করি, অন্নদান করি বা অন্য কিছু জাগতিক সুবিধা করে দিই, এই দেওয়ার মধ্যে দিয়ে আমাদের বেদান্ত দর্শন মতে আমাদের আত্মশুদ্ধি হওয়ার কথা। কিন্তু যদি আমাদের আধ্যাত্মিক চেতনা খুব পরিষ্কার না থাকে, আত্মশুদ্ধির বদলে আমাদের আত্ম অহংকার হয়। আমরা লোকের সাহায্য করলাম, অন্যের বিপদে তার পাশে দাঁড়ালাম, এই অহংকার আমাদের মধ্যে এসে যায়। স্বামীজি সেটা বারবার করে বারণ করছেন। একই সঙ্গে উনি যেটি বললেন, যেটি আমার কাছে আরও অসাধারণ লেগেছিল, যে আমরা দান করে আনন্দ পাই বা দান করি, সাধারণভাবে যারা দাতা আমরা সামাজিকভাবে তাদেরকে খুব শ্রদ্ধার চোখে দেখি এবং মনে করি এরা একটি খুব ভালো কাজ করেছেন। বাস্তবিকই তাই। কিন্তু স্বামীজি বলছেন যিনি দান করেছেন তার থেকেও আরও বড় কাজটি করেছেন তিনি, যিনি দান গ্রহণ করেছেন। কারণ তিনি যদি দান গ্রহণ না করতেন তাহলে দান করবার আনন্দ, দান করবার মধ্যে দিয়ে আমাদের আত্মশুদ্ধি ঘটবার সুযোগ এবং দান করবার মধ্যে দিয়ে জাগতিক দান করেছি বলে যে আত্মতুষ্টি বা অহংকারের যে অবস্থা, কোনোটি আমাদের করায়ত্ত হয় না যদি কিনা যিনি দান গ্রহণ করছেন তিনি দান না গ্রহণ করেন। এই করতে করতে আরেকটু বয়স বাড়ল। রবীন্দ্রনাথের কবিতা পড়তে খুব ভালোবাসতাম। রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, বলাকা, ওরা কাজ করে, আফ্রিকা, এইসব একসময় খুব আবৃত্তি করে বেড়াচ্ছি। এরপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়তে শুরু করলাম। অপূর্ব আবেশ সৃষ্টি করতে লাগলো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান। রবীন্দ্রনাথের প্রবন্ধ বিশেষ করে আরও বেশি নাড়া দিল মানুষের ধর্ম, রবীন্দ্রনাথের প্রবন্ধ। এবং সর্বশেষে এই জীবনের এই অবস্থায় এসে আমি বলতে পারি বস্তুত সকলেই মানুষের জন্য ভাবছেন এবং সকলের মধ্যেই যদি বলা যায় যে নির্যাস আমি খুঁজে পেয়েছি। কার্ল মার্কসের মধ্যেও মানবতাবাদ, বিবেকানন্দের মধ্যেও মানবতাবাদ, ভগবান কৃষ্ণের মধ্যেও মানবতাবাদ, রবীন্দ্রনাথের মধ্যেও মানবতাবাদ, আর রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যেও পরমত সহিষ্ণুতা এবং মানবতাবাদ। তাই আসলে পারস্পরিক এইগুলির মধ্যে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে আদর্শগত অনেকটি বিভেদ আছে। আসলে আমার যেটা মনে হয়েছে, আমাদের যদি মূল লক্ষ্য থাকে যে আমরা মানুষকে ভালোবাসব, মূল লক্ষ্য যদি থাকে আমরা মানুষের সঙ্গে থাকব, আর মূল লক্ষ্য যদি থাকে মানুষের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা জীবনে সফল করব, তাহলে এর কোনোটির সঙ্গে কোনোটির আসলে সেভাবে বিরোধ নেই।
আরেকটি কথা বলাও এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক হবে। এই যে গত 22 বছর 2003 সাল থেকে আমি এখানে মার্চ মাসে এসেছিলাম। আমার অনেক সহকর্মী, বিশেষ করে আমি যখন যোগ দিলাম আমার শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। পরবর্তীকালে এলেন আমার কাছে যারা পড়েছেন, আমার ছাত্রছাত্রী সরাসরি আমার কাছে পড়েছেন, তারাও এলেন, তারা আমার সহকর্মী হয়ে উঠলেন। এবং আমি বলবো আমার সবচেয়ে আনন্দের দিন সেটি এই কলেজের ক্ষেত্রে, যেদিন এই সৌম্য এরা সব, অভিজিৎ, সৌম্য এরা সবাই, সুদেষ্ণা, আমার ছাত্রছাত্রীরা যারা আমার কাছে পড়েছে তারাই আমার সহকর্মী হয়ে এলো। এবং সেদিনই আমার মনে হলো অনেকটা দায়মুক্ত, যে একদিন না একদিন আমরা যখন চলে যাব, আমরা আমাদের যে ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যে মশালটি এদের হাতে রেখে যেতে পারবো। মহাত্মা হানিম্যান আমার কাছে একজন খুব বিখ্যাত বিজ্ঞানী বা একটি চিকিৎসা ব্যবস্থার প্রবর্তক কেবলই এমন নন। কারণ আমি যখন দ্বিতীয় বর্ষের ছাত্র, আমার বেশ মনে পড়ে সেই সময় আমাদেরই খুব নিকট আত্মীয় একজনের বিবাহ অনুষ্ঠানে আমি গেছিলাম। তো আমার বাবাকে আমার আত্মীয় স্বজনরা সকলে মিলে বলছিলেন আমার সামনেই যে আপনার ছেলেটি পড়াশোনায় ভালো ছিল, কেউ তুমি বলছিল, তোকে তুমি হোমিওপ্যাথি পড়ালে কেন? সেটা শুনবার পর খানিকটা অপ্রস্তুত হয়েছিলাম বইকি, কিন্তু আমি কোনো উত্তর করিনি। কিন্তু সেই উত্তর খুঁজতে শুরু করেছিলাম আমি ডিএনএ কলেজে এসে তার পরদিন থেকে। আমি আউটডোরে, তখন আমাদের ক্লাস শুরু হয়নি, বিশ্বনাথ সেনগুপ্ত, ডাক্তার আর.কে. দত্ত, প্রবীর চক্রবর্তী, এদের আউটডোরে দূর থেকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো একদিন ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত স্যার আমাকে দূর থেকে বললেন, তুমি কোন ইয়ারে পড়ো? আমি বললাম। বলে, তোমাদের তো এখনও ক্লাস শুরু হয়নি, ক্লিনিক্যাল ক্লাস। আমি বললাম, স্যার একটু দেখতে এসেছি। বলো, আচ্ছা ঠিক আছে। আমি আসলে দেখতে যেতাম যাদের আউটডোরে খুব ভিড় হয়, যেসব শিক্ষক শিক্ষিকাদের, হোমিওপ্যাথি ওষুধে মানুষের কীরকম আরোগ্য হচ্ছে। এবং আমি 3-4 মাস 5 মাসের মধ্যে যেটা দেখলাম এবং অসীম আত্মবিশ্বাস পেলাম যে হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধে অসুখ সারে। এরপরে আমার কাছে যেটা এলো সেটা হলো, আমাদের কলেজ লাইব্রেরিতে আমি একটি বই পেলাম, রিচার্ড হেলের লেখা হানিম্যানের প্রামাণ্য জীবনী গ্রন্থ, 2টি খণ্ডে লেখা। সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়লাম এবং পড়ে দেখলাম যে এরকম একটি অনবদ্য সংগ্রামী বিজ্ঞান মনস্ক মানুষ পৃথিবীর ইতিহাসে বিরল। সেই জন্য হানিম্যান আমার কাছে একজন বিখ্যাত বিজ্ঞানী বা একটা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের প্রবর্তক এরকম নন। যেরকম আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে না, যখন ধর্মের অনাচার হবে, বিশৃঙ্খলা হবে, তখন ঈশ্বর বারবার অবতীর্ণ হবেন। সেই রকম আমার মনে হয়েছে চিকিৎসা বিজ্ঞানের যে অনিয়ম, যে বিশৃঙ্খলা, সেটির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে অবতারের মতন, অবতার কল্পে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মহাত্মা হানিম্যানের জন্ম হয়েছে। এবং শুধু জন্ম হয়নি, তিনি একটি নতুন চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করলেন, যেখানে প্রাকৃতিক সমস্ত ব্যবস্থাকে পাশে রেখে বিজ্ঞানের যে সাধারণ নিয়ম এবং ধর্ম সেটিকে যথার্থভাবে প্রতিষ্ঠা করলেন। বস্তুত তিনি সোচ্চার হলেন অব্যবস্থার বিরুদ্ধে এবং মানুষের কল্যাণে, মানুষের চিকিৎসাকল্পে, আরোগ্যকল্পে, যথাযথ আরোগ্যকল্পে তিনি একটি মহা মিছিল শুরু করলেন সেই দিন। সেই মিছিল এখনও চলছে। সেই মিছিলে ভারতবর্ষের হোমিওপ্যাথি ডাক্তারদের অংশগ্রহণ আছে। সেই মিছিলে ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডাক্তারদের অংশগ্রহণ আছে। সেই মিছিলে ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, একজন শিক্ষক হিসেবে আমি একজন সৈনিক, একজন পথিক, তার বেশি কিছু নই। একবার রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে এসেছিলেন আমাদের দেশের, বলা যায় হানিম্যানই বলা যায়, প্রথিতযশা মহাজ্ঞানী বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব ডাক্তার মহেন্দ্রলাল সরকার।
তখন দুরারোগ্য ক্যান্সার রোগে রামকৃষ্ণ পরমহংসদেব আক্রান্ত, এই কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন। প্রথম যখন অসুস্থতা চিকিৎসা করতে মহেন্দ্রলাল সরকার আসেন, উনি একদিন দেখে যেতেন, তার পরবর্তী দিনগুলোতে উনি কেমন আছেন ইত্যাদি জানানোর জন্যে মহেন্দ্রগুপ্ত বা ওনার অন্যান্য যারা শিষ্যরা তারা ওর চেম্বারে গিয়ে রিপোর্ট করতেন, তারপরে উনি ওষুধ দিয়ে দিতেন। এই কয়েকদিন একরকম চলবার পর মহেন্দ্রলাল সরকার নিজেই আসতে শুরু করলেন, এবং যখন আসতেন অনেকক্ষণ ওনার কাছে বসে থাকতেন। তো একদিন এরকম বসে আছেন, বসে মহেন্দ্রলাল সরকার রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন, তোমার কাছে এলে আমার লোকসান হয়, সময় কেটে যায়, কলে যাওয়া হয় না। আর আজ যারা কল দিয়েছিল তারা তো আমারই রুগী, তাদের বাড়িতে আজ যখন যাওয়া হলো না, কালকে তাদেরকে আমি যখন দেখতে যাই আর ফিজ নিতে পারি না, তো তোমার কাছে বসে থেকে থেকে আমার লোকসান হয়। তা শুনে শিশুর মতো রামকৃষ্ণ পরমহংসদেব জানতে চাইলেন, তা কেন বসে থাকো আর লোকসান করো? তার উত্তরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার বললেন, তোমার মধ্যে যে সত্য রূপ পরিগ্রহ করেছে, আমি তো সত্যের সন্ধান করে বেড়াই, তাই অবাক হয়ে দেখি। সকলে চুপ। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তুমিও তো সত্য ধরে আছো। তার উত্তরে ডাক্তার সরকার যে কথাটি বললেন, সত্য ধরে থাকবো বলেই তো হোমিওপ্যাথি ধরে আছি। এই যে কথাটি আমি বললাম, এটি কোনো প্রবন্ধে, কোনো গল্পে লেখা নয়। মহেন্দ্রগুপ্ত রচিত রামকৃষ্ণ কথামৃত যে প্রামাণ্য গ্রন্থ, সেখানে এই উক্তিটি আছে। মহেন্দ্রলাল সরকার বললেন, সত্য ধরে থাকবো বলে হোমিওপ্যাথি ধরে আছি। মহাত্মা হানিম্যানের কাছে এই প্রার্থনা, তিনি যেন এই আশীর্বাদটি করেন সারাটি জীবন ধরে, যতদিন হোমিওপ্যাথি চিকিৎসা করব সারা জীবন ধরে সেই সত্যের পথে যেন থাকতে পারি, সেই সত্য যেন প্রতিদিন উপলব্ধি করতে পারি, এবং ক্রমে ক্রমে ভালো হোমিওপ্যাথির ছাত্র হয়ে উঠতে পারি। হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে ওঠার পেছনে যাদের অনুপ্রেরণা ও ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, কার নাম বলবো কার নাম বলবো না। এই কলেজের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সুনীল নায়েক, পরবর্তীকালে অধ্যক্ষ হয়েছিলেন ডাক্তার আর কে দত্ত। অসীম স্নেহ পেয়েছি ডাক্তার পরমেশ্বর বোস, ডাক্তার বিএন সাহা, ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, ডাক্তার প্রবীর চক্রবর্তী, ডাক্তার তপন ভট্টাচার্য, এদের সকলের কাছে। আর ভালোবাসা পেয়েছি, প্রশ্রয় পেয়েছি ডাক্তার জ্যোৎস্না চ্যাটার্জি, ডাক্তার অমিয় চ্যাটার্জি, ডাক্তার রঞ্জিত মুখার্জি, ডাক্তার মৈত্রী চ্যাটার্জি, আরও অনেকের কথা মনে পড়ছে, ডাক্তার এস এন চ্যাটার্জি। সেই অর্থে ডিএনএ কলেজের যে আমি যে সময়টাকে পড়তে এসেছিলাম, 1982-83 থেকে শুরু এবং 1990 সাল পর্যন্ত, এই কলেজের বাড়ি ঘর, আশেপাশের পরিবেশ, সেইগুলি খুব দেখবার মতো নয় বা মনোরঞ্জনের মতো নয়। কিন্তু যদি বলি হোমিওপ্যাথি শিক্ষার পরিবেশ, এই যাদের আমি নাম করলাম, এই সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং তাদের যে অরা, তার মধ্যে বেড়ে ওঠা, সেটি আমি বলবো ঈশ্বরের অশেষ আশীর্বাদ, সেই সৌভাগ্য আমার হয়েছে। আর স্নাতকোত্তরস্থ অবস্থায় আমি যখন এমডি ম্যাথমেটিকা করতে শুরু করলাম, আমার জীবনে যিনি আবার আর একজন শিক্ষক হয়ে এলেন, আমার গাইড ডক্টর এল কে নন্দা স্যার, ভুবনেশ্বর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সরকারি কলেজে তিনি অধ্যক্ষ ছিলেন এবং ম্যাথমেটিক্যাল বিভাগীয় প্রধান ছিলেন। অপূর্ব মানুষ। তাঁরই বিশেষ প্রেরণা এবং উৎসাহে আপনারা আমার যে কার্সিনোসিন বইটি পড়েন, উনি আমাকে খুব বেশি করে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, বলা যায় এক প্রকার লেগে থেকে ওই বইটির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন।
আর একজনের কথা আমাকে বলতেই হবে, তার কাছে আমি সরাসরি বসে শিখিনি, তিনি আমার ক্লাস নেননি, তার চেম্বারেও আমি বসিনি। সর্বজন শ্রদ্ধেয় টিচার অফ টিচার্স ডাক্তার এসপি দে, সূর্যপদ দে, যার স্নেহ এবং আশীর্বাদ আমার জীবনে এক অনন্য সম্পদ। স্যারের সঙ্গে সারা জীবনে আমার মনে হয় মোট 8-9 বার দেখা হয়ে থাকতে পারে। এই যে দ্য বেঙ্গল একাডেমি অফ অ্যাপ্লাইড হোমিওপ্যাথি, যে সংগঠনের কথা আজকে স্মৃতিচারণা করবার সময় ডাক্তার শুভময় ঘোষ বলছিলেন, এই সংগঠনের যে সৃষ্টি 2010 সালের 5ই আগস্ট এই সংগঠনটি শুরু হয়েছে। এই সংগঠন সৃষ্টি করবার পেছনে এই ডক্টর এসপিদের অবদান, অনন্য অবদান। উনি এক প্রকার জোর করে আমাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। আমি যখন বলছি আমাকে সময় দিন, আমি চিন্তা করে দেখব সংগঠন করব কিনা, অনেক হোমিওপ্যাথি সংগঠন আছে, তিনি আমাকে অনুরোধ করে বললেন, দেখো বিশ্বজিৎ, গত 50 বছর ধরে হানিম্যানের নামে, হোমিওপ্যাথির নামে আমি অনেক গলাবাজি করলাম। ঠিক এই ভাষা উনি বলেছিলেন। সকলে হাততালি দেয়, জানো, খুব বাহবা দেয়, বাড়ি চলে যায় আর মনে রাখে না হানিম্যানকৃত যে ব্যবস্থা, যে আদর্শ, তা থেকে চ্যুত হয়ে যে যার মতন করে। সেই জন্য আমি চাই এমন একটা কিছু তুমি করো যেখানে হাতে কলমে তুমি ছেলেদের লাগাতার শেখাতে থাকবে, তুমি যেভাবে করছো সেটুকু একটু দেখাবে। ডাক্তার এসপিদের সঙ্গে আমার প্রথম পরিচয়, তখন আমি 3rd ইয়ারে পড়ি। আমাদের কলেজে ডিএনদে বার্থ সেন্টিনারি উৎসব চলছে। ডাক্তার সুনীল নায়ক আমাকে দায়িত্ব দিলেন। আমি জানি না কেন উনি দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তার এসপিদেরকে নিমন্ত্রণ করতেও তুমি যাবে এবং আনতেও তুমি যাবে। তা আমি নিমন্ত্রণ করতে যখন গেলাম, উনি একটু যেতে চাইতেন না কোথাও। তো আমি ওনাকে খুব অনুরোধ করে বললাম, স্যার আপনার কথা আমরা শুনতে চাই। তো উনি রাজি হলেন। তখন আমি নিতান্ত অল্প বয়স। তো উনি বললেন যে আমি যে যাবো তোমাদের কলেজে, আমাকে নিতে কে আসবে? আমি বললাম, স্যার আমি আসবো। তো আমি ওনাকে আনতে গেছি। ওনাকে আমার স্ট্রিটের চেম্বার থেকে হলুদ ট্যাক্সিতে করে নিয়ে আসছি। আনতে আনতে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি তো লন্ডন থেকে MFOP করে আসলেন, এখানে চেম্বার করছিলেন, তো প্রথম অবস্থাতে সবারই তো চেম্বারে রোগী কম হয়, তো আপনার যখন প্রথম এরকম চেম্বার চালাতেন সেই সময় আপনার অভিজ্ঞতার কথা একটু বলুন, বা কী ভাবতেন? উনি বললেন, তখন লন্ডন থেকে এসেছি, চেম্বার করে বাসে করে বাড়ি ফেরা যাবে না, এদিকে ট্যাক্সি ভাড়া হওয়ার জোগাড় নেই। জানো, আমি প্রতিদিন একই কথা ভাবতাম, যে রুগীটা আমাকে দেখাতে এসেছে, এই রুগীটাকে যদি ভালো করতে না পারি, আমার কাছে আর কোনো রুগী আসবে না। এই যে কথোপকথন ওনার সঙ্গে হয়েছিল, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। প্রায় 22-23 বছর পর একটি অনুষ্ঠানে বনগাঁতে ওনার সঙ্গে আমার দেখা হয়, এবং উনি খুব আগ্রহ করেছিলেন। বনগাঁর যারা একটি সংগঠক ছিল তাদেরকে বলেছিলেন যে আমি বনগাঁয় গেলে বিশ্বজিতের সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তার আগে আমার কিছু লেখাপত্র উনি দেখেছেন। সেদিন উনি সেটি মনে করে বললেন, এবং বললেন, আমি খুব অবাক হয়েছিলাম যে আমাকে এরকমভাবে কেউ প্রশ্ন করতে পারে, যদি রুগী না হয় আপনি কিভাবে সেটাকে ট্যাকেল করবেন। তারপরে কয়েকবার স্যারের সঙ্গে কথা হয়েছে, এবং তারই অনুপ্রেরণায়, এবং শেষ পর্যন্ত উনি যখন সংগঠন করবার ব্যাপারে আমি খুব একটা রাজি হচ্ছি না, আমার স্ত্রীও সেদিন আমার সঙ্গে ওনার বাড়িতে উপস্থিত ছিলেন, অন্য কোনো লোক নেই, আমরা 3 জন বসে আছি। উনি হঠাৎ আমার মাথায় হাত দিয়ে বললেন, বিশ্বজিৎ, এই কাজটা তোমাকে করতে হবে, এবং এই কাজ করবার জন্যে এই বয়সে তুমি আমাকে যেভাবে বলবে আমাকে পাবে, আমি তোমার সঙ্গে থাকব। তিনি সেই কথা রেখেছিলেন। তিনি দ্য বেঙ্গল একাডেমি অফ অ্যাপ্লাইড হোমিওপ্যাথির প্রতিষ্ঠা দিবস বলবো আমরা 2010 সালের 5ই আগস্ট সল্টলেকের রবীন্দ্র কাকুরা ভবনে আমাদের যে উদ্বোধনী আলোটি তিনিই প্রজ্বলিত করেছিলেন। তো আমি তার কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং তার আশীর্বাদ ধন্য। আর আমার জীবন চলার পথে আর একজন মনীষীর অবদান অনস্বীকার্য। তিনি আমার আধ্যাত্মিক গুরু, রামকৃষ্ণ মঠ এবং মিশনের 13শ অধ্যক্ষ।
আমি শিয়ালদা স্টেশন থেকে আসছি, 4 প্ল্যাটফর্মের সামনে একটা বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের স্টল। সেখানে একটি ছোট্ট বই পেলাম, বিবেকানন্দ ও তার মানবতাবাদ, স্বামী রঙ্গনাথজির লেখা। আমার যে কোনো বই পেলেই বইয়ের ওপরের পৃষ্ঠা থেকে আমি পড়তে শুরু করি, ভূমিকা ইত্যাদি সব পড়তে পড়তে যাই। এটি আমার বাবার কাছে শেখা। বইয়ের নাম থেকে বই পড়বে, একদম প্রথম লাইন থেকে পড়তে হয় বইয়ের নাম, লেখক, ভূমিকা ইত্যাদি। তো বইটি পড়ে আমি জানতে পারি রাশিয়াতে যখন ঘোর কমিউনিস্ট পার্টি চলছে, সেই সময় বেদান্তের উপরে তারা আলোচনা শুনতে পারবেন না, তাই তারা মানবতাবাদের নাম করে বেদান্ত শুনতে চেয়েছিলেন। মস্কো ইউনিভার্সিটিতে এই বক্তৃতাটি হয়েছিল। সেই বইটি পড়ে আমি এত চমৎকৃত হলাম, এত আনন্দ পেলাম, বলা যায় আমি স্বামী বিবেকানন্দের লেখার পর আর কোনো এরকম আমি লেখা পড়লাম যে লেখা পড়ে আমি চাবুকের মতন সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। এবং তখন আমি জানি না উনি শরীরে আছেন কিনা, উনি দীক্ষা দেন কিনা ইত্যাদি, বা রামকৃষ্ণ মিশনের দীক্ষা বিষয়ে আমার কোনো ধ্যান ধারণা ছিল না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের, সারদা মায়ের, স্বামীজির কি অশেষ কৃপা, ওনার কাছেই আমার দীক্ষা হলো, ওনার সঙ্গে আমার দেখা হলো। তারপরে অনেকবার ওনার সঙ্গে দেখা হয়েছে, অনেক ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, সেসব এখানে বলবার জায়গা নয়। কিন্তু তার অহেতুক কৃপা, ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদ আমি পেয়েছি, এবং তারই অনুভবে খানিকটা অন্য চোখে নিজেকে সামনে রেখে নিজেকে দেখতে পারা, বিশ্লেষণ করা, নিজের মধ্যে নিজেকে খুঁজে ফেরা, এবং তার খুব বিখ্যাত বই ইটারনাল ভ্যালুজ অফ চেঞ্জিং সোসাইটি, তার মধ্যেও তিনি অনেক রকম করে বলেছেন। সেই দিক দিয়ে আমার আধ্যাত্মিক গুরু শ্রীমৎ স্বামী রঙ্গনাথজি মহারাজ, তার কাছে আমি চিরঋণী। এই সুদীর্ঘ 22 বছরের কর্মজীবনে যাদের সঙ্গে আমি এই সময়টি কাটালাম, আরেকটি আমার খুব আনন্দের জায়গা, সেটি হলো এই সুদীর্ঘ সময় আমার এই কোনো সহকর্মীর সঙ্গে বা কোনো ছাত্রছাত্রী বা আমার যারা মেডিকেল অফিসার ইত্যাদি, কারোর সঙ্গে আমার কখনো কোনো মতবিরোধ হয়নি। এদের সকলের ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা মধ্যে দিয়ে এই 22টি বছর আমি কাটালাম। তো আমি বলবো এটা তাদের মহানুভবতা যে তারা সকলে এভাবে আমাকে সহ্য করেছেন। এবং সেই কারণে ডিএনডে কলেজের এই যে 22 বছর, এটি আমার জীবনের, যদি আমি না এখানে যুক্ত হতাম, এটা জীবনের আরও একটা দিক, আরেকটি আলোকিত দিক আমি অনুভব করতে পারতাম না। তো আপনাদের সকলের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, আর সকলে শুদ্ধ হোমিওপ্যাথি নিয়ে ডিএনডেয়ান থাকুন, আর মহাত্মা হানিম্যানকৃত মিছিলটা সমৃদ্ধ করুন, হোমিওপ্যাথির জন্যে, মানুষের জন্যে। তাহলেই কিন্তু আপনার নিজের সমৃদ্ধি ঘটবে। যদি আপনি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে আমার এই 22 বছরের শিক্ষক জীবন বা এই 35-36 বছরের চিকিৎসক জীবন, আমার অভিজ্ঞতার যদি একটি নির্যাস আপনাদেরকে বলতে বলেন, আমি একটি কথা বলবো, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে আপনি চাকরি পাবেন কি না, আপনার অন্যান্য কি হবে, আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমার কাছে একটি শুধু বলবার আছে, হোমিওপ্যাথিতে অসুখ সারে। আমাদেরকে খুব প্রস্তুত হতে হবে। যাদের সেরেছে তার থেকেও আরও বেশি সংখ্যক মানুষ, কারণ মানুষের বড় কষ্ট, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা যেন তাদের যদি আবার জন্মাই, যদি মুক্তি না হয় জীবনে, এই জীবনে, এবারের মানব জীবনে, আবার আমি মানুষ হয়ে জন্মাতে চাই, ভারতবর্ষে জন্মাতে চাই, পশ্চিম বাংলায় জন্মাতে চাই, এবং আমি চাই হোমিওপ্যাথি চিকিৎসক হতে, ডিএনডে কলেজেই পড়তে চাই, এবং সুযোগ দিলে পরবর্তী জীবন পেলে বাকি জীবনটা আবার ডিএনডে কলেজেই শিক্ষকতা করতে চাই। কবির ভাষায় বলি, আবার আসিব ফিরে।
আপনারা সকলের সমবেত প্রচেষ্টায়, আন্তরিকতায় আমার জীবনে এমন একটি আনন্দময় দিন উপহার দিলেন। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর ভাষা নেই। জয়তু হানিম্যান, জয়তু ডিএনদে, জয়তু হোমিওপ্যাথি। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও বলি, এই বিশ্বাস নিয়ে ভালো থাকবেন। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমাদের জীবন আমরা মানুষের জন্যে উৎসর্গ করব। তাতে যে আনন্দ আমরা পাব এবং মানুষ এত উপকৃত হবে কল্পনা করা যায় না। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।